দর্শক সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। লাইফ ইন্স্যুরেন্স সেবার A to Z এই পর্বে আমরা কথা বলবো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সিইও জনাব মোহাম্মদ এমদাদুল্লাহর সাথে। প্রথমেই আপনার চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সম্পর্কে জানতে চাই এবং তার পাশাপাশি জানতে চাই যে আপনার চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান যেই লাইফ ইন্স্যুরেন্স পণ্য বা পলিসিগুলো সেগুলো সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ প্রজন্মের কোম্পানি। 2013 সালে ইনসেপশন হয় গভর্নমেন্ট থেকে এবং সিন্স 2014 সালে জানুয়ারি থেকে জার্নিটা শুরু। আলহামদুলিল্লাহ আমি চার্টার্ড লাইফের ডে 1 থেকে এখন পর্যন্ত কর্মরত আছি এবং চার্টার্ড লাইফ আমাদের প্রথম থেকেই পরিচালকদের একটাই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরে একটা ব্যতিক্রমী ধারা তৈরি করা, যাতে করে আমাদের তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ কেরিয়ারের একটা নতুন দিগন্ত খুঁজে পায়। এবং সেই অ্যাসপেক্টে চার্টার্ড লাইফ প্রথম থেকে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ কমপ্লায়েন্ট এনশিওর করে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বিমা পলিসিগুলো বিপণন প্রক্রিয়া সম্পন্ন করা। আর চার্টার্ড লাইফের যদি আমি পলিসিগুলোর কথা বলি, আমাদের অনেকগুলো পলিসি আছে আকর্ষণীয়, বাট তার মধ্যে সবচেয়ে যেটাকে আমরা বলি ইউনিক, হচ্ছে আমাদের একটা নিরাপত্তা পলিসি আছে, যে পলিসিটা মানুষের চলার পথে দৈনন্দিন যে কোনো ধরনের আনসার্টেনিটি অথবা দুর্ঘটনা যদি ঘটে, সেখান থেকে ট্রিটমেন্টের খরচ পাওয়া যায়, হসপিটাল বা সার্জারি সব ধরনের বেনিফিট সহ একটা ছোট্ট প্যাকেজ, যেটা মাত্র প্রতিদিন 2 টাকা 72 পয়সা খরচ হয় এবং এটা দিয়ে আমরা 3 বছর অথবা 5 বছর মেয়াদী পলিসিটা করতে পারি। এককালীন পলিসি আমরা বলি এটা। এর বাইরে প্রচলিত ধারার অনেকগুলো ইন্স্যুরেন্স পলিসি আছে, বাট আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে আমাদের দেশের মানুষ তো আমরা সঞ্চয় বিমুখ, যেহেতু অনেক ধরনের প্রক্রিয়া এর মধ্যে জড়িত আছে, বাট এই পলিসিটা আমি মনে করি চার্টার্ড লাইফের একটা ইউনিক পলিসি। সাধারণ জনগণের কথা যদি বলি, আপনাদের থেকে যদি কেউ ইন্স্যুরেন্স সেবা বা পলিসি নিতে চায় তাহলে তাকে কি কি যোগ্যতা বা শর্ত পূরণ করতে হয়? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি ইন্স্যুরেন্সের জন্য একটা বিমাযোগ্য স্বার্থ প্রয়োজন হয়। আমাদের দেশে এটার একটা ভুল ব্যাখ্যা আছে। আমরা যখন বিমাটা বিক্রি করি শুধু একজন মানুষের অর্থনৈতিক দিকটা চিন্তা করি, কিন্তু আমরা যখন ক্যারিয়ারটা শুরু করি তখন একটা শব্দ শিখেছিলাম যে মোটা, সোটা এবং গোটা, এই 3টা যোগ্যতা যার থাকবে তাকে আমরা ইন্স্যুরেন্সটা বিক্রি করবো। সেটা কেমন? যে একজন লোকের সাস্টেইনেবল ইনকাম, যে স্টিড ইনকাম। কেউ হঠাৎ করে অনেক টাকার মালিক হলো, তার জন্য ইন্স্যুরেন্স না, বা ফ্লাইং বিজনেস করে তার জন্য ইন্স্যুরেন্স না। যার রেগুলার স্টিড ইনকাম থাকবে, যেহেতু বিমা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই পলিসি একবার চালু করলে মেয়াদ পূর্তি পর্যন্ত পলিসিটা কন্টিনিউ করতে হয়। স্বাভাবিকভাবে যার এই দীর্ঘমেয়াদী স্টেবল ইনকাম থাকে তার জন্য বিমা। দ্বিতীয়ত হচ্ছে একজন সুস্থ লোক, যার এখন পর্যন্ত কোনো ধরনের অসুস্থতা তাকে গ্র্যাব করেনি, বাট আমরা জানি যে আফটার 40 মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, সেই জন্য অল্প বয়সেই বিমাটা শুরু করাটা অতি উত্তম। এবং তৃতীয়ত হচ্ছে বিমা সম্পর্কে সচেতনতা, কারণ আমাদের দেশে মানুষ বিমা কিনে, কিন্তু এই বিমাটা আসলে তার জীবদ্দশায় কী কাজে লাগবে অনেকে আমরা এটা জানি না। আমরা অনেক সময় ব্যাংকের সাথে মিলিয়ে ফেলি, ও ব্যাংকের মতো ডিপিএস করছে অথবা ব্যাংকের মতো একটা এফডিআর করছে। না, বিমার টোটালি ডিফারেন্ট একটা জিনিস। যে বিমার সচেতনতা যদি না জানে, একটা পর্যায়ে গ্রাহক দেখা যায় বিমার প্রতি আস্থাহীন হয়ে পড়ে। সেই জন্য আমার দৃষ্টিতে 3টা যোগ্যতাই একজন মানুষের জন্য বিমা কেনার পূর্বে অবশ্যই নিশ্চিত করা জরুরি। তো যেমনটি আপনি বললেন যে অনেকে আসলে বিমা সম্পর্কে বা প্রসেসটা কিভাবে কাজ করে সে সম্পর্কে তাদের পরিপূর্ণ ধারণা নেই। তো সেই হিসেবে জীবন বিমায় প্রিমিয়াম কভারেজ বা বোনাস এবং মেয়াদ শেষে অর্থ বুঝে পাওয়ার যে ব্যাপারটি থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রসেসটা যদি দর্শকদের জন্য সহজভাবে ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। আসলে একটা পলিসি যখন আমরা বিক্রি করি বা বিপণন প্রক্রিয়া যখন শুরু হয়, যিনি বিক্রেতা থাকেন, আই মিন সেলস পিপল, মূলত তারও আসলে দক্ষ হওয়া দরকার। আমরা শুধু কাস্টমারের দিকটা বলছি, বাট আমার যিনি বিক্রয় কর্মী তার কি সেই যোগ্যতা আছে এই পলিসিটা প্রপারলি কাস্টমারকে বোঝানো? যদি সেটা থাকে তাহলে তার দায়িত্ব হচ্ছে প্রথমে কাস্টমারের নিড অ্যাসেস করা, যে এই কাস্টমারের জন্য কোন পলিসিটা দরকার। তার জন্য কি শিক্ষা বিমা দরকার, না পেনশন বিমা দরকার, নাকি মেয়াদি বিমা দরকার। সে যখন এটা নির্ধারণ করতে পারে, দেন এরপরে আমরা এটাকে ইন্স্যুরেন্সের ভাষায় বলে যে সমস্যা, যে একজন কাস্টমারের নিডটা অ্যানালাইসিস করা। যখন কাস্টমার রিয়েলাইজ করে যে এই পলিসিটাই তার জন্য পারফেক্ট, দেন সে এটা কেনার জন্য আগ্রহী হয়। আর এই যখনই কাস্টমার আগ্রহী হয়, সাথে সাথে তাকে ব্যাংকিং চ্যানেলটা দেখায় দেওয়া,
যেহেতু একটা সময় ছিল অ্যানালগ পদ্ধতি, বাট এখন ডিজিটাল যুগে এসে আমরা অনেক সময় মাঠ পর্যায়ে এজেন্টরা কাস্টমার থেকে বিমার টাকা হাতে নেওয়ার প্রবণতা ছিল একসময়। এখন কিন্তু আমরা যেমন চার্টার ল্যাব জন্ম থেকে আমরা প্রথম দিন থেকে এই প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি যে আমরা চাই প্রথম দিনে কাস্টমার তার টাকাটা ব্যাংকিং চ্যানেলে তার মোবাইল অ্যাপের মাধ্যমে দিতে পারে অথবা সরাসরি ব্যাংকের কাউন্টারে দিতে পারে। তার নির্ধারিত যে প্রিমিয়াম, যেহেতু প্রিমিয়ামটা বয়সের উপরে ভেরি করে নির্ধারণ হয়, সে ব্যাংকিং চ্যানেলে দিয়ে দিল। দেন তার ফর্মটা যখন অফিসে আসে আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট পলিসিটা অ্যাকসেপ্ট করে, অথবা অনলাইনে যদি পলিসিটা বিক্রি হয় দেখা যায় সাথে সাথে কাস্টমারের ফুল ডাটাটা চলে আসলো, অনলাইনে পলিসির টাকাও চলে আসলো, পলিসি অনলাইনে অ্যাক্টিভও হয়ে যেতে পারে এবং কাস্টমার সাথে সাথে একটা মেসেজ পেয়ে যায় যে কোন মেয়াদের কত বিমা অঙ্কের এবং বাৎসরিক অথবা ষান্মাসিক অথবা ত্রৈমাসিক কত টাকা প্রিমিয়াম উনি জমা দিলেন। এতে করে গ্রাহকের মনে একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে হ্যাঁ আমার টাকাটা কোম্পানিতে জমা হয়েছে এবং আমার নামে একটা ইন্স্যুরেন্স পলিসি ওপেন হয়েছে। কয়েকদিনের মধ্যে কাস্টমারের কাছে একটা ডকুমেন্ট চলে যায়, যেমন আমরা এখন ডকুমেন্ট প্রসেসে যাচ্ছি, যে যাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে তাৎক্ষণিকভাবে তাকে আমরা ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করছি, আর যাদের থাকে না তাদেরকে আমরা চেষ্টা করছি ম্যানুয়াল ফুল পলিসি একটা ডকুমেন্ট দেওয়া। কাস্টমারের দায়িত্ব হচ্ছে যখন এই ডকুমেন্টটা পেলে এর পরের যে প্রিমিয়ামগুলো উনি চাইলে ব্যাংকের মাধ্যমে সরাসরি বিএফটিএম প্রসেসে দিতে পারেন, অথবা উনি নিজেই চাইলে আমাদের ক্যাশ কাউন্টারগুলোতে দিতে পারেন, অনলাইনে ও দিতে পারেন মোবাইল অ্যাপের মাধ্যমে। বাট একটা পলিসি কিন্তু এখানেই শেষ না, উনি কেবল অ্যাকাউন্ট ওপেন করলেন, তাহলে এটা 10 থেকে 18, 20 বছর বা 25 বছর মেয়াদি, যে মেয়াদি হোক না প্রতি বছর অন টাইমে বিমার প্রিমিয়াম দেওয়াটাও কিন্তু একটা যোগ্যতা। কারণ বিমাতে 30 দিনের একটা ডেট থাকে, মেয়াদ থাকে, এর মধ্যেই টাকাটা দিতে হয়। যখন এই মেয়াদটা অতিক্রম হয় তার কিন্তু ঝুঁকিটা থাকে না। অনেক সময় আমাদের গ্রাহকরা এটা জানেন না এবং এখানে কিন্তু অনেক বড় একটা ব্যত্যয় ঘটে যায় ইন্স্যুরেন্স কোম্পানি বা বিমা কোম্পানির এজেন্টের সাথে কাস্টমার একটা ভুল। কারণ এই যে ছোটো ছোটো নিটিগ্রিটি পয়েন্টগুলো কাস্টমারকে জানানো, এটা কিন্তু একজন বিমা কর্মীর দায়িত্ব। যখন কাস্টমার ডিউ টাইমে প্রপারলি টাকাটা জমা করে, মেয়াদ পূর্তিতে দেখা যায় যখন তার, যেমন আমরা চার্টার লাইফে যেটা করি প্রতি মাসে বা প্রতি প্রিমিয়াম জমা দেওয়ার আগে তাকে আমরা চেষ্টা করি একটা মেসেজ দেওয়ার জন্য। যখন সে টাকা পাওয়ার সময় হয় আমাদের কাছ থেকে আংশিক বা মেয়াদ পূর্তি টাকা, আমরা 1 মাস আগে কাস্টমারকে একটা ওয়েলকাম কল দিই। আমরা জানি যে কল সেন্টারগুলো সাধারণত কাস্টমারকে ফোন দেয় টাকা নেওয়ার জন্য, আর আমরা ঠিক উল্টো আমার কোম্পানিতে আমরা চালু করেছি টেলিসেলস সেবা, যেই কাস্টমারের মেয়াদ পূর্তি হয়ে যাচ্ছে অথবা টাকা প্রাপ্তির সময় হয়ে যাচ্ছে তাকে আমরা একটা ছোট্ট ওয়েলকাম কল দিচ্ছি, স্যার আপনি আমাদের সাথে এত বছর পলিসি কন্টিনিউ করেছেন, এখন আপনার এত টাকা পাবেন আমাদের কাছ থেকে, প্রয়োজনীয় ডকুমেন্টস। যারা পুরনো পলিসি গ্রাহক, আর এখন যে কাজটা আমরা করছি পলিসি নেওয়ার সময় আমরা তার ব্যাংকিং ফুল ডিটেলসটা নিয়ে নিচ্ছি, যাতে করে মেয়াদ পূর্তিতে তাকে আর নক করতে না হয়। যে তারিখে তার মেয়াদ পূর্তি হবে ঠিক ওই দিনই তাকে আমরা একটা SMS পাঠিয়ে দিচ্ছি যে আপনার পলিসির মেয়াদ পূর্তি এত টাকা আপনার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে একটা পলিসি জার্নি স্টার্ট থেকে ফুল এন্ডিং পর্যন্ত এই ফুল প্রসেসটা একজন কাস্টমারকে যদি বিমা কর্মী সুন্দরভাবে বুঝিয়ে বলে, আমার বিশ্বাস ওই কাস্টমার কখনো পলিসি আর বন্ধ করেন না। কিন্তু আমরা অজ্ঞতা বা স্বল্প দক্ষতার কারণে গ্রাহককে পুরো তথ্যটা আমরা বুঝিয়ে দিই না, শুধু মনে করে প্রথম টাকাটা পেলেই চলে, কারণ সে ওখানে একটা বড় অঙ্কের কমিশন পায়। বাট এই যে লং জার্নি পুরোটা কিভাবে কাস্টমার শেষ করবে, ডকুমেন্টটা যখন হ্যান্ড ওভার করে তখন যে সুন্দরভাবে বুঝিয়ে আসা, একজন বিমা কর্মী যদি এই কাজটা দক্ষতার সাথে করতে পারেন, এই কাস্টমার বিমা সেক্টর থেকে কখনো হারায় না এবং বিমার তখন সুফলটা বয়ে যায়। যেমনটি আপনি বললেন যে অনেকের মাঝেই ইন্স্যুরেন্স পলিসি নিয়ে ভুল ধারণা রয়েছে বা আস্থার ঘাটতি রয়েছে। তো এই ধারণার প্রেক্ষিতে যদি আমরা বলি যে অনেকেই আবার বলছেন যে ঠিক সময় মতো আসলে বিমার টাকা পাওয়া যায় না দাবি করে। তো অনেকের ধারণা যে আসলে বিমার টাকা যদি দাবি করা হয় সেটি কোম্পানি তাকে পে করে না। সেই হিসেবে এই ধারণাটা দূর করতে এবং গ্রাহকের টাকার নিরাপত্তা নিশ্চিত করতে আসলে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? এখানে দুটো জিনিস সমান্তরালে কাজ করে, একটা হচ্ছে দক্ষ জনবল বা দক্ষ বিমা কর্মী, আরেকটা হচ্ছে আস্থা। দুটো জিনিসের একই সময় যখন ব্যত্যয় ঘটে সেখানে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। কেন? আমি একটু আগে যেমনটি বলছিলাম যে একজন দক্ষ বিমা কর্মী যখন গ্রাহককে সুন্দরভাবে বিমাটা বুঝে আসে, কাস্টমার কিন্তু কখনো বিমাটা ডিসকন্টিনিউ করেন, উনি কন্টিনিউ করে যান। সমস্যাটা হয়ে যায় কোথায়? যখন গ্রাহক তার পলিসিটা সুন্দরভাবে চালালেন, আমাদের দেশের তথাকথিত কিছু বিমা কোম্পানি আছেন যাদের অব্যবস্থাপনার ফলে বেশ কিছু কোম্পানি বাজারে মেয়াদ পূর্তির টাকা যথাসময়ে কাস্টমারকে দিতে পারছেন না। এটার জন্য কিন্তু আমার মাঠ কর্মী বা বিমা কর্মী অনেক নিগৃহীত হচ্ছেন।
বাট ওই বিমা কোম্পানিগুলো যথাসময়ে যদি গ্রাহকের টাকাটা পরিশোধ করতেন তাহলে আজকে বিমা সেক্টরটা অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। এখন এই আস্থার সংকটটা তৈরি করার জন্য একাধারে যেমন কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে, আমার রেগুলেটরকে এগিয়ে আসতে হবে, এবং আশার আলো যে এত বছর পরে আমরা প্রথম পার্লামেন্টে এই বিমার সেক্টরের আস্থার মোকাবেলার জন্য গভর্নমেন্টও আন্তরিকভাবে এগিয়ে আসছে। কারণ এই আস্থাটা যদি কাস্টমারের কাছে ফিরিয়ে আনা যায়, অটোমেটিক্যালি মানুষ আবার আগের মতো বিমার শেষ দিনটা ফিরে পাবে। চার্টার লাইফ সবসময় এই জায়গাটাতে বদ্ধপরিকর। যেমন আইনে বলা আছে যে আমার যে লাইফ ফান্ডের 30% টাকা আমাকে গভর্নমেন্ট ট্রেজারিতে বিনিয়োগ করতে হবে। অনেক কোম্পানি কিন্তু এটা পরিপালন করেন না, যেখানে আমরা আমাদের চার্টার লাইফের আমাদের লাইফ ফান্ডের 100% টাকা আমার ট্রেজারিতে আছে এই মুহূর্তে। এখন এটা হচ্ছে একটা দক্ষ ব্যবস্থাপনা। এখন এই ব্যবস্থাপনাটা নির্ভর করে যারা পরিচালনা পর্ষদ এবং যারা এখানে ম্যানেজমেন্টে আছেন তাদের উপরে, যে ওনারা কোম্পানি নিয়ে কতটুকু আন্তরিক। কারণ দিন শেষে এটা হচ্ছে একটা গ্রাহক সেবা। যদিও গভর্নমেন্ট থেকে ওনারা লাইসেন্স পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্যই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, যেটা উন্নত বিশ্বে সবসময় একটা জিনিস তারা বলে, উইদাউট ইন্স্যুরেন্স ইটস এ ফানি থিং। কারণ ওখানে ইন্স্যুরেন্স ছাড়া কেউ যেতেই পারে না। ইভেন আমাদের হাজিরাও হজে যাচ্ছেন উইথ ইন্স্যুরেন্স। আমরা ইউরোপের বা মধ্যপ্রাচ্য যে কোনো কান্ট্রিতে গেলে আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্স করে যেতে হয়। বাট বাংলাদেশে আপনি ইন্স্যুরেন্স করেছেন এটা শুনলে বরং মানুষ আপনাকে বলবে বোকা। কেন যেন এটা একটা যে কেউ যদি ইন্স্যুরেন্স করেছে এটা শুনলে আরে বোকা, কার খপ্পরে পড়েছে। কিন্তু দেখেন বিষয়টা কিন্তু এরকম না। আপনি আপনার সচেতনতার কারণেই কিন্তু ইন্স্যুরেন্সটা কিনেছেন। এই সচেতনতা তৈরি করাটা হচ্ছে একজন দক্ষ বিমা কর্মীর কাজ, এবং আমরা সেই কাজটুকু নিরলসভাবে করে যাচ্ছি। চার্টার লাইফ আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করতে যাচ্ছি, যাতে আমাদের প্রতিটা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার গ্রাহকদেরকে সুন্দরভাবে এই বিষয়গুলো তুলে ধরে। যদি প্রশ্ন করা হয় যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের উপর মানুষ আস্থা বা বিশ্বাসটা কিভাবে রাখবে, সেই বিষয়ে কি বলবেন? আমরা 2025 সালে আমাদের বিমা দাবির হার ছিল অলমোস্ট প্রায় 99%, এবং আমরা আমাদের যতগুলো বিমা দাবি আসছে সম্পূর্ণ শতভাগ কাগজপত্র নিশ্চিত সাপেক্ষে 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আমরা বিমা দাবি পরিশোধ করি প্রতিনিয়ত। যাদের আংশিক মেয়াদ পূর্তি হয় অথবা পূর্ণাঙ্গ মেয়াদ পূর্তি হয়, আমরা অন ডেটে টাকাটা পেমেন্ট করছি। এতে করে একদিকে যেমন কর্পোরেট কোম্পানিগুলো, যেখানে আমাদের স্বাস্থ্য বিমা রয়েছে এবং কর্পোরেট ইন্স্যুরেন্সগুলো রয়েছে, সাথে আমাদের রিটেল যারা ক্ষুদ্র গ্রাহক, ইন্ডিভিজুয়াল পলিসি যেটাকে আমরা বলছি, সেখানেও ইতিমধ্যে আমরা একটা ইতিবাচক সুফল পেয়েছি। এবং চার্টার লাইফ সবসময় এই জায়গাটা হচ্ছে আমার ইউএসপি যদি বলি, ইউনিক সেলস পয়েন্ট, যে আমরা অন ডেটে কাস্টমারকে টাকা দেওয়ার জন্য চেষ্টা করি, এবং সেই 14 সাল থেকে এখন পর্যন্ত এই কাজটা আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। পাশাপাশি একটি প্রশ্ন মাথায় আসছে, সেটি হলো যে আমরা যদি চিন্তা করি যে গ্রাম পর্যায়ে এবং শহর পর্যায়ে এই বিমার পার্থক্যটা কীরকম হয়, মানে কাস্টমার কেন্দ্রিক। গ্রামে পলিসি বিক্রি হয় ব্যক্তি দেখে। আমি যদি একেবারে বাস্তব চিত্রটা বলি, কারণ আমার বাড়ির হয়তো একটা ছেলে জয়েন করেছে, সে তার বাড়িওয়ালা সবাইকে ইন্স্যুরেন্স করায়। শহরে কিন্তু পলিসি হয় পলিসি কোয়ালিটি দেখে, এই কোম্পানির ক্রেডিট রেটিং কী, এই কোম্পানির পলিসি ডিভিডেন্ড কী, এবং কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও কী, এবং এই এজেন্ট যিনি কথা বলছেন উনি প্রপারলি কাস্টমারকে বোঝাতে পারছেন কিনা। শহরে এই সবগুলো বিষয় দেখা হয়। এই জন্য শহরের কাস্টমাররা অপেক্ষাকৃত, শহরের কাস্টমারদের পলিসি কন্টিনিউশন রেশিওটা বেশি, আর মফস্বলে কন্টিনিউশন রেশিওটা কিছুটা কম। এবং শহরে আমার শিক্ষিত কাস্টমার বেশি, কারণ ওনারা চেষ্টা করেন একটা পলিসির ইনস এন্ড আউট জানার জন্য, এবং ওনারা কোম্পানি সম্পর্কে খোঁজখবর নেন, এবং যে বিমা কর্মী পলিসি বিক্রি করছে তার তো প্রপার প্রেজেন্টেশন বা ইনফরমেশনটা সঠিক কিনা সেটা যাচাই করে তারপরে ইন্স্যুরেন্সটা কেনেন, এবং এটাই হওয়া উচিত। কিন্তু গ্রামে যে কোম্পানিগুলো ব্যবসা করছে, আমরাও চেষ্টা করছি যাওয়ার জন্য, সেখানে দক্ষ যদি জনশক্তি তৈরি করে যায়, যে শুধু ফেস দেখে বা কারো পরিচিত মুখ দেখে ইন্স্যুরেন্স কেনা না, বরং ইন্স্যুরেন্সটা কিনতে হবে রিয়েলিটি দেখে, যে এটা মেয়াদ পূর্তি পর্যন্ত চালাতে হবে, এটা কখনো বন্ধ করার জিনিস না, এটা কখনো সারেন্ডার করার জিনিস না। এই জিনিসগুলো নিশ্চয়তা দিয়ে যদি বিক্রি করা যায়, তাহলে সব ক্ষেত্রে বিমা কিন্তু খুব ভালো চলে। যদি বলি জীবন বিমা খাতে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কী কী? আস্থাহীনতার যে সংস্কৃতি, আর সেটাকে সামনে নিয়ে আসবো। যদিও আমরা সেটা ফেস করছি খুবই কম, কারণ আমাদের পলিসি কন্টিনিউশন রেশিও অলমোস্ট প্রায় 75%-এর উপরে। অর্থাৎ আমরা এই জায়গাটা যেমন আমাদের টার্গেট হচ্ছে যে 80% প্লাস কাস্টমার যাতে আমাদের পলিসিগুলো কন্টিনিউ করে। এখন এটা নির্ভর করবে দক্ষ জনশক্তির উপরে।
এবং কোম্পানির ব্যবস্থাপনার উপরে, যে দক্ষ ব্যবস্থাপনা, দক্ষ জনশক্তি গ্রাহকদের আস্থাটা ফিরিয়ে আনতে পারে। এখন যে কোম্পানিগুলোতে এই সুশাসনটা প্রপারলি ইমপ্লিমেন্ট করে তারা এটা পারবে, আর যারা এটা পারছে না তারা পিছিয়ে পড়তে হবে। এই ক্ষেত্রে পরিচালনা পর্ষদ তথা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা থাকবেন তাদের সুদূর প্রসারী চিন্তা থাকতে হবে, এবং রেগুলেটরও, যেটা ব্যাংকগুলোতে যেমন ক্রেডিট রেটিং বা আদার্স কমপ্লায়েন্সগুলো দেখা হয়, ইন্স্যুরেন্সও এই জিনিসগুলো যদি আরও জোরালোভাবে দেখা হতো তাহলে আমার বিশ্বাস যে বিমা সেক্টর আবার তার সুদিনে ফিরে আসতে পারবে। ডিজিটাল প্রযুক্তির যুগে আসলে অনলাইন পলিসি, মোবাইল অ্যাপ বা ডিজিটাল ক্লেম বা ইনস্ট্যান্ট সার্ভিসের মতো যেই নতুন নতুন উদ্যোগ, সেগুলো আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এবং আগামী দিনে আসলে তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আপনারা নতুন কি ধরনের সেবা আশা করতে পারেন? অ্যাকচুয়ালি এখন তো এআই যুগ চলে এসছে। আমি যদি পাশ্চাত্যের দিকে তাকে, আমাদের আশপাশে বিভিন্ন কান্ট্রিগুলোতে ডিজিটাল বা ম্যানুয়াল, তারা এখন আর এই যে এখন সবাই অনেক ফার্স্ট ডিজিটাল বললেও ভুল হবে আসলে। এখন এআইয়ের ইমপ্লিমেন্টেশনটা, যেমন আমাদের আন্ডাররাইটিং প্রসেসগুলো আমরা চেষ্টা করছি কিভাবে এআই বেসড করে ফেলা যায়। আমাদের ক্লেইম প্রসেসগুলো, যেমন আমাদের ইআরপি, বাংলাদেশে আপনারা জানেন যে বেশ কিছু কোম্পানি ইআরপি সফটওয়্যার পার্শিয়ালি তারা করছে, অবশ্যই আমি সাধুবাদ জানাই তাদেরকে। আমরাও চেষ্টা করছি ইআরপি উইথ এআই ইমপ্লিমেন্টেশন দিয়ে ডিজিটালি কাস্টমার অনবোর্ডিং হবে সেলফ, যে কাস্টমার ঘরে বসেই সে ইন্স্যুরেন্স কিনবে। আমরা ওই প্রক্রিয়াতে চলে যেতে যাচ্ছি, যে আগে যেমন আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে কাস্টমার পলিসি, কিন্তু এখন আমরা সেই জায়গা থেকে একটু ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করছি। যদিও গভর্নমেন্ট এই জায়গায় আমাদেরকে অনেক হেল্প করছে, ব্যাংক অ্যাসিওরেন্স চ্যানেল, এটা আমাদের অনেক বড় একটা সাপোর্ট হয়েছে, যে ব্যাংকের কাস্টমার যেমন এখন সরাসরি ইন্স্যুরেন্স কিনছে। অনেকগুলো কোম্পানি আবার এই এআইয়ের মাধ্যমে কাস্টমারদেরকে ডিরেক্ট রিচ করার চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি ডিজিটাল প্রযুক্তিটা পুরোপুরি আমাদের কোম্পানিতে ইমপ্লিমেন্ট করে আমাদের ব্যবস্থাপনা ব্যয় যেমন কমিয়ে আনতে পারবো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, কাস্টমারের যে ট্রাস্টের জায়গাটা সেটাও আমরা আবার পুরোপুরি ফিরে আনার চেষ্টা করছি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলি, আগামী 5 বছরে আপনি ইন্স্যুরেন্স খাতকে কোথায় দেখতে চান এবং এই খাতের বিকাশে আসলে সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং বীমা কোম্পানিগুলো কি ধরনের ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? আমি সবসময় এই সেক্টরটাকে অনেক বড় দেখি। আমি মনে করি কারেন্ট যে মার্কেট তার চেয়েও শতভাগ গুণ বেশি ব্যবসা এই মার্কেটে আছে, কারণ বাংলাদেশ ইন্স্যুরেন্সের জন্য সবচেয়ে বড় একটা মার্কেট। আমি সাবকন্টিনেন্টের যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে বাংলাদেশের ব্যবসার অনেক অপরচুনিটি। আমাদের কিছু রেগুলেশনস দরকার, যেমন গভর্নমেন্ট এখন রিসেন্টলি ফ্যামিলি কার্ড বিতরণ করছে। আমরা যদি স্রেফ ফ্যামিলি কার্ডের সাথে 100 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তাহলে যত লক্ষ কোটি কাস্টমার এই ফ্যামিলি কার্ড গভর্নমেন্ট থেকে পাচ্ছে, ওই পরিবারগুলো কিন্তু নিরাপত্তার আওতায় চলে আসে। গভর্নমেন্টের শুধু কিছু ডিসিশন দরকার, যে সে স্কুল, কলেজ, পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট ভর্তি হচ্ছে, ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, যে উইদাউট ইন্স্যুরেন্স স্টুডেন্ট কন্টিনিউ করবে না। যে শুধু গভর্নমেন্টের এই কিছু ছোট ছোট পদক্ষেপ, আজকে দেখেন বাংলাদেশে এনজিওগুলো, কতগুলো এনজিও বাংলাদেশে যোগ তাদের অপারেশন রান করে, যাদেরকে যদি ম্যান্ডেটরি করে দেয় যে তোমার এভরি এমপ্লয়ি অ্যান্ড এভরি কাস্টমার যারা তোমার সুবিধাভোগী প্রত্যেকের ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। আজকে দেখেন আপনি কতগুলো মৎস্যজীবী আছে, প্রত্যেকটা পেশাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি টার্গেট করি, তারা সাগরে যায়, অনেক কঠিন সংগ্রাম পাড়ি দিয়ে তারা আমাদের জন্য মৎস্যজীবীকে আহরণ করে। তাদের জন্য যদি আমি বলি যে না, প্রত্যেকে যে ফিশিং বোটে বা শিপে জব করবে ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। আজকে এগ্রিকালচার ইন্স্যুরেন্স বাংলাদেশে কিছুটা হলো এখন অগ্রগতি হচ্ছে। সেক্টর ওয়াইজ গভর্নমেন্ট যখন ম্যান্ডেটরি করে দেবে ইন্স্যুরেন্স, তখন আর পিছনে হাঁটার সুযোগ নেই। গভর্নমেন্টের সদিচ্ছাটা হচ্ছে এখানে দরকার, এবং রেগুলেটরি পর্যায়ে ইন্স্যুরেন্স প্র্যাকটিশনার লোক দরকার, যারা ভিশনারি গভর্নমেন্টকে রাস্তা দেখাতে পারবে যে ইয়েস, এই পদক্ষেপ নিলে আজকে জিডিপিতে আমাদের 0.4, বাট এটা ডিরেক্ট 4-এ যাওয়ার পসিবল যদি শুধু কিছু পদক্ষেপ নেই। যারা ট্যাক্স পেই, গভর্নমেন্ট রেখেছে যে বিমার 10% কর রেয়াত পাওয়া যায়, কিন্তু যদি বলে দিত যে যতগুলো টিন নাম্বার আছে প্রত্যেকের একটা ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, তাহলে ইনস্ট্যান্ট দেখেন কত বড় একটা ইন্স্যুরেন্স মার্কেট এখানে ক্রিয়েট হয়। সো এই ধরনের খাতওয়ারি যদি গভর্নমেন্ট থেকে একটা নির্দেশনা আসে, তখন অটোমেটিক্যালি বিমার একটা বড় সুফল বা যাত্রা সম্ভব। এবং এটা 5 বছর না, গভর্নমেন্ট যখন ডিসিশন নেবে তখন থেকে এটা জার্নিটা শুরু হয়ে যাবে। আমাদের সদিচ্ছাটা দরকার, এবং আইনের কিছু ঘাটতি আছে আমাদের দেশে। কেন বললাম এই কথাটা, যে সমস্ত কোম্পানিগুলো অনিয়ম করছে তাদের ব্যাপারে গভর্নমেন্টের জোরালো পদক্ষেপ নেওয়া দরকার। কারণ একজনে অন্যায় করে আর বাকি 30-32টা বা 36টা কোম্পানি আজকে যারা আছে, আমরা সবাই কিন্তু এটার এফেক্টেড। দেখেন সব কোম্পানি কিন্তু খারাপ না,
হাতে গোনা 5-7টা কোম্পানি আজকে তাদের বিমা দাবি যথাসময়ে পরিশোধ করতে পারে না বলে বারবার ইন্স্যুরেন্স সম্পর্কে নেতিবাচক কথাগুলো আমাদেরকে শুনতে হয়। বাট অনেক কোম্পানি আছে যারা অন ডেটে পেমেন্ট করে, এবং এরকম 5-7টা কোম্পানি আছে যারা মার্কেটে ভালো একটা রেপুটেশন বিল্ড করেছে। সো ভালো কথাটা কিন্তু আমরা কখনো প্রচার করি না। আপনি বাংলাদেশের নিউজ মিডিয়া পত্রিকা খোলেন, প্রতিদিন সকালে দেখবেন নেতিবাচক শব্দটা। আমরা ইতিবাচক ধারায় আসা দরকার। বিমা কোম্পানিগুলো যে টাকা দেয়, মানুষ যে বেনিফিটেড হচ্ছে, এই বার্তাটুকু আমাদের প্রচার করা দরকার। এক্ষেত্রে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, যেমন সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান, সবারই ইন্স্যুরেন্সের ইতিবাচক দিকগুলো যেমন প্রচুর জনসমক্ষে প্রকাশ করা দরকার, এবং নেতিবাচক দিকগুলো বন্ধ করার রাস্তা, পার্মানেন্ট সলিউশন, নট টেম্পোরারি, পার্মানেন্ট সলিউশন করা দরকার, যাতে কেউ কখনো আর এই ধরনের কোনো পদক্ষেপের দিকে সাহস না করে। তাহলে দেখবেন বিমা সেক্টর একটা ইতিবাচক ধারায় চলে আসবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেবার বিভিন্ন দিক নিয়ে কথা বললাম চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সিইও জনাব মোহাম্মদ এমদাদুল্লাহর সাথে। আগামী পর্বে আমরা আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের সঙ্গেই থাকবেন।